বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে একটা সোনালী সম্পর্ক ছিল। এখন বাংলাদেশ চায় এই সম্পর্কটা শুধুমাত্র সরকারি পর্যায়ে না রেখে জনগণের মধ্যে নিয়ে আসতে। আগরতলা যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর করবে এবং সেটা রানওয়ে 1.5 থেকে 2 মাইল বাংলাদেশের অংশ পর্যন্ত হবে। এই দেখ, তো তখন কঠোরভাবে মানে এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ উনি বলেছিলেন, মানে সেটা হচ্ছে নো ওয়ে, আসাদুজ্জামান কামাল, যে আমরা কোনো অবস্থাতে এটা দেব না। গত সপ্তাহে সেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন শেখ মুজিবুর রহমানের এই যে ওনার বঙ্গবন্ধুর বাড়ি ইত্যাদি ধ্বংস করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, সেগুলোর উপরে বলেছেন এই লোক পাকিস্তান ভেঙেছে, ফলে তার এটা যেটা হয়েছে এটা তার পাওনা ছিল, যোগ্য কাজ হয়েছে। যদি ভারত মানবিক ভাবে এই দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে না পারে, ভারতের জন্য একটা বড় মেসেজ কিন্তু এখানে আছে। ভারত যদি রিজিওনাল কোঅপারেশন তৈরি করতে না পারে, তাহলে এটার জন্য কিন্তু একটা সময় ভারতের জন্যই কিন্তু একটা বড় বিপদ বা চ্যালেঞ্জ হয়ে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিছু কথা বলেছেন। তিনি বলছেন বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে একটা সোনালী সম্পর্ক ছিল। এখন বাংলাদেশ চায় এই সম্পর্কটা শুধুমাত্র সরকারি পর্যায়ে না রেখে জনগণের মধ্যে নিয়ে আসতে। আপনার কাছে কি মনে হয় যে একটা আস্থা অবিশ্বাস দুদেশের মানুষের মধ্যে জন্ম নিয়েছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই আস্থা অবিশ্বাসটা জন্ম নিয়েছে? ভারতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে নানা রিয়াকশন, আবার বাংলাদেশের মানুষের মধ্যেও নানা রিয়াকশন আছে, কিন্তু সরকারি পর্যায়ে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। এখন জনগণের পর্যায়ে সম্পর্ক কতটা সম্ভব বলে আপনি মনে করেন? আমার মনে হয় পররাষ্ট্র উপদেষ্টা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে মানে রাষ্ট্রের ভিতরে, সরকার নয়, রাষ্ট্রের মধ্যে সম্পর্কটা, মানে দুই দেশের ভিতরে ভালো সম্পর্ক থাকতে হয়। এবং রাষ্ট্র অবশ্যই সরকার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, কিন্তু রাষ্ট্র দেশ এর সাথে, তার মানে হচ্ছে জনগণের সাথে সম্পর্কটা, জনগণের পারস্পরিক কল্যাণ, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি গুরুত্ব দেওয়া রাষ্ট্রের, এইটার উপরে ভিত্তি করতে হবে। কিন্তু সরকারের সাথে একটা ধরনের আতাতের মতো এক ধরনের ঘনিষ্ঠতা হয়ে গেল সরকারে, তারপর তারা এক সরকার থেকে অন্য সরকার কিছু সুবিধা আদায় করে নিল। সেটা সুবিধা আদায় করতে সরকার তো সুবিধা দিচ্ছে কার পক্ষ থেকে? দেশ বা রাষ্ট্রের পক্ষ থেকে। তাতে করে অনেক সময় অসম সুযোগ সুবিধা আদায় করে না হয়। এই ধরনের গত সরকারের সাথে ভারত সরকারের এই ধরনের মানে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের যে কোনো অন্যায় কাজকেই ভারত সরকার সমর্থন দিচ্ছিল। ইভেন অন্যরা যদি প্রতিবাদ করে সেখানেও গিয়ে এক ধরনের পাশে দাঁড়িয়ে তাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছিল। হ্যাঁ, সেই অভিযোগও আছে। তো এখন এগুলো সব ঠিকঠাক করা উচিত। এগুলোর থেকে বেরিয়ে এসে দুই রাষ্ট্রের কল্যাণের পক্ষে যেগুলা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে একটা তথ্য আপনাকে উল্লেখ করি। এই মুহূর্তে আটক আছেন আমাদের যতজন আটক আছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম বলে দিচ্ছি কেন, শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। আচ্ছা, কয়েক বছর আগে ভারত চেয়েছিল বাংলাদেশের কাছে একটা আগরতলা যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর করবে এবং সেটা রানওয়ে 1.5 থেকে 2 মাইল বাংলাদেশের অংশ পর্যন্ত হবে। এই দেখ, তো তখন কঠোরভাবে মানে এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ উনি বলেছিলেন, মানে সেটা হচ্ছে নো ওয়ে, আসাদুজ্জামান কামাল, যে আমরা কোনো অবস্থাতে এটা দেব না। এবং তার এবং পররাষ্ট্রমন্ত্রীর পরদিন ভারত সফরের কথা ছিল, তারা দুইজন সেই সফর ক্যান্সেল করেছিলেন। যাই হোক, তো এইটা দেখা উচিত। রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে বা রাষ্ট্রের অধিকারকে জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করা উচিত না। এটা খুবই দরকার আছে। যাই হোক, এই অভিযোগগুলো আছে, এটা তিনি গুরুত্ব উল্লেখ করেছেন। আরেকটা কথা হচ্ছে, একদিকে ওই যে ভারতে বাংলাদেশ সম্পর্কে এই চেঞ্জ নিয়ে অনেক কথা বলছে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, এই সমস্ত অতিরঞ্জিত খবর কিছু তো হয়েছে, বাংলাদেশের নেতা নেত্রীরাই করেছেন এবং মন্দির, হিন্দুদের বাড়িঘর তারাই পাহারা দিয়েছেন অনেকে। এটা তো তার মানে এটা স্বীকার করেছেন তারা, কিন্তু যে পরিমাণ তারা বলেছে সেটা বাড়াবাড়ি করে এই একটা। অপরদিকে আবার পাকিস্তানে এমন একটা মনোভাবের তৈরি হয়ে গেছে, দুটো ঘটনা ঘটেছে অত্যন্ত মানে একটা আতঙ্কজনক, একটা আপত্তিকর। একটা হচ্ছে যে সেখানে এমন একটা মনোভাব সৃষ্টি করে দেওয়া হয়েছে যেন আবার বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনো না কোনো অ্যারেঞ্জমেন্টে চলে, কনফেডারেশন বা এই ধরনের তারা একটা, এবং বাংলাদেশের জন্য এতদিন তারা করেনি, আকস্মিকভাবে বাংলাদেশের জন্য
তারা আপনার ভিসা প্রথা রহিত করে দিয়েছে। তারা নিজেরা বহু আগে এটা করতে পারতো, বাংলাদেশেরা একই তো দেশের জনগণ, তো তারা এটা যদি সদিচ্ছা থাকতো, এটার পেছনে পলিটিক্যাল কোনো উদ্দেশ্য না থাকলে এই তারা এককভাবে করতে পারতো। এখন তো বাংলাদেশ বলেনি যে আমরা ভিসা প্রথা তুলে দিচ্ছি, তারা নিজের দিক থেকে এই একটা। আর তার আরেকটা ভয়ঙ্কর আপত্তিকর হচ্ছে, গত সপ্তাহে সেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন শেখ মুজিবুর রহমানের এই যে ওনার বঙ্গবন্ধুর বাড়ি ইত্যাদি ধ্বংস করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, সেগুলোর উপরে বলেছেন এই লোক পাকিস্তান ভেঙেছে, ফলে তার এটা যেটা হয়েছে এটা তার পাওনা ছিল, যোগ্য কাজ হয়েছে। তার মানে উনি একাত্তরে তার মানে কি এই শেখ মুজিব ভেঙেছেন, বঙ্গবন্ধু ভেঙেছেন বা পূর্ববঙ্গ না, পাকিস্তানদের কারণে বাংলাদেশ আলাদা হয়েছে, তাদের অত্যাচার নির্যাতনের বঞ্চনার কারণে হয়েছে। ফলে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পর্দার অন্তরালতে যেমন আমরা ভারতের দিককে আমরা ওরা আমাদের সম্পর্কে অপপ্রচার করলে আমরা যেমন সতর্ক থাকতে হবে, তেমনি ভাবে আর পাকিস্তানরা এখানে কোনো কূটকৌশল করছে কিনা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে কিনা সেটা আমাদের। পররাষ্ট্র উপদেষ্টার যে দিন তিনি এই কথাগুলো বলেছেন ভারত বিষয়ে, সেদিনেরই একটা কোট করতে চাই। তিনি বলেছেন যে তার কাছে প্রশ্ন ছিল যে ভারতের সঙ্গে সম্পর্কে এক ধরনের টানাপোড়েন আবার পাকিস্তানের সঙ্গে নিবিড় হচ্ছে কিনা। তখন তিনি বলেছেন যে স্বাভাবিক একটা সম্পর্ক যদি উন্নতি হয় পাকিস্তানের সাথে, আমাদের সবার তো খুশি হওয়া উচিত, আমরা তো সবার সাথে বন্ধুত্ব চাই, পাকিস্তানের সঙ্গে তো এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই। আপনার কাছে কি মনে হয়, সম্পর্ক কি শুধুমাত্র পাকিস্তানের দিক থেকেই ঘনিষ্ঠ করার চেষ্টা চাওয়া হচ্ছে, নাকি বাংলাদেশের দিক থেকেও ঘনিষ্ঠতা বিষয়ে বাংলাদেশও আশা করছে? আমি মনে করি সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা উচিত, স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত। কিন্তু বাংলাদেশ যদি অতি উৎসাহী হয়ে ভারতের সাথে সম্পর্ক ঠিক করা উচিত, কোন পর্যায়ে যাবে, আমাদের স্বার্থ সংরক্ষণ করে স্বাভাবিক সম্পর্ক যতটুকু সম্ভব অবশ্যই বজায়, তেমনি ভাবে পাকিস্তানের সাথে আমাদের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করে এবং কোনো ভুল বুঝাবুঝির জন্য আশ্রয় না হয়। তাহলে যে এই যে সরকারের পরিবর্তন হয়েছে, ধরা যাক এই সরকার পরিবর্তন হয়েছে, এই সরকার দাবি করতে যারা মুক্তিযুদ্ধের চেতনার ঠিকাদার, এজেন্ট, প্রতিভূ, এখন এই বেশি পাকিস্তানের সাথে সম্পর্কে বাড়াবাড়ি করলে এইটা ফিতে বিপরীত হবে। এখন যারা খুশি হচ্ছেন তাদের জন্য এই যারা ক্ষমতাচ্যুত হলেন তাদের পক্ষের লোকের ক্ষমতায় প্রত্যাবর্তনে, তাদের পুনর্বাসনের পথ এখন যদি 10 বছর পরে তারা ক্ষমতায় মানে তারা পুরোপুরি পুনর্বাসনের পথে যান, এটা আরো তাদেরকে ত্বরান্বিত করবে। ফলে এই অতি উৎসাহীটা ঠিক না, 1 নম্বর। 2 নম্বর, 71 সালে তারা আমাদের এখানে যা করেছে, তার আগে যা করেছে, এগুলো যদি আমরা ভুলে যাই তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক হবে। একটা কূটনৈতিক সমাধান না হয়ে একেবারে সম্পর্ক গলায় গলায় হয়ে যাবে, বিষয়গুলো আগের বিষয়গুলো মীমাংসা করেই সামনে এগোনো উচিত বলে আপনি মনে করছেন? না, বিশেষ করে 71কে ভুলে গিয়ে 71 সাথে বিট্রে করে কোনো ধরনের জনসম্পর্ক তৈরি না হয়। আমি এই বিষয়টাতে অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার মন্তব্য শুনবো। সেটা হলো, একদিকে ভারতের সাথে জনগণের সম্পর্ক প্রতিস্থাপন কতটা সম্ভব, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কোন রকম সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমত ভারতের সাথে তো আমাদের একটা শুধু ভারত কেন, সাউথ এশিয়া সব দেশের সাথেই আমাদের সম্পর্ক ভালো এবং আরো বেশি এটা উন্নয়ন করা উচিত। আসলে প্রবলেমটা হয়েছে কি জুয়েল ভাই, আমাদের দেশে যখন জনগণ কোনো একটা দলকে নির্বাচিত করে, এই দলটা ক্ষমতায় যাওয়ার পর জনগণের সাথে তারা ডিসকানেক্টেড হয়ে যায়। আর জনগণ হচ্ছে এত বড় একটা শক্তি, তার সাথে যখন আপনি ডিসকানেক্টেড হয়ে যাবেন, তখন আপনাকে ক্ষমতায় টিকে থাকার জন্য পদলেহন করতে হবে দিল্লি কিংবা ওয়াশিংটন কিংবা অন্যান্য পরাশক্তির। বাংলাদেশের প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। দেখেন, বাংলাদেশ এই সাউথ এশিয়ায় একটা ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থান ধারণ করছে। বাংলাদেশের একটা বার্গেন ফোর্স আছে ভৌগোলিকগতভাবে, এই আপনার চিকেন নেক দিয়ে, আপনার 7 সিস্টার দিয়ে এই অঞ্চলে ভারতের সাথে বার্গেন করার বহুত আমাদের ডিমান্ড আছে, যেগুলো আমরা ডিপ্লোম্যাটিক্যালি স্ট্রংলি করতে পারি, কিন্তু আমরা কেন ওই জায়গাটা যেতে পারি না এটা আমি জানি না। ভারতের সাথে আমাদের কত মিল, দেখেন সব দিক দিয়ে মিল, কোন জায়গায় মিলটা নেই, হয়তো খালি ধর্মের পার্থক্য, এবারে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বর্ডার, সবকিছুতে আমাদের তাদের সাথে হুবহু মিল রয়েছে। একই ধরনের মুভি তারাও দেখে, আমরাও দেখি, তাই না? তো এখানে যদি এটা ভারতের দায়িত্ব অ্যাজ এ বিগ ব্রাদার টু বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ দ্য নেইবারিং কান্ট্রি। ভেরি রিসেন্ট টাইমে এই যেটা মালদ্বীপে হলো, শ্রীলঙ্কায় হলো এবং
বাংলাদেশ হলো, যদি ভারত মানবিকভাবে এই দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে না পারে, ভারতের জন্য একটা বড় মেসেজ কিন্তু এখানে আছে। ভারত যদি রিজিওনাল কোঅপারেশন তৈরি করতে না পারে, তাহলে এটার জন্য কিন্তু একটা সময় ভারতের জন্যই কিন্তু একটা বড় বিপদ বা চ্যালেঞ্জ হয়ে যাবে। লোক, বাংলাদেশ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন সার্ক গঠন করেছে। বাংলাদেশ জিওপলিটিক্যালি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নন অ্যালায়েন্স মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম একটা স্ট্রং দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা তো আমাদের সংবিধানেও বলে দিয়েছি যে আমরা সবসময় নিরপেক্ষ পলিসিতেই আমরা সারা পৃথিবীর সাথে রিলেশন বিল্ড করব। সুতরাং আমাদেরকে তো শত্রু হওয়ার কোনো কিছু নেই। আমাদের সাথে ভারত যদি আসে, 54টা নদী তাদের সাথে আমাদের যে বর্ডার কানেক্টেড আছে, এগুলো বিষয়ে যদি মীমাংসা করে, আমাদের সাথে যদি ভিসা তুলে দিয়ে আমাদের যাতায়াতের সুবিধা, চিকিৎসার জন্য আমরা এই যে এত টাকা ভারতকে দেই, ভারতের এত মানুষ এসে বাংলাদেশে কাজ করে, এর মধ্যে তো ভারত ক্রমাগত ডেভেলপ হতে পারে, আমরাও ডেভেলপ হতে পারি। ভিসা ভিস একে অপরকে উন্নয়ন করে আমরা সাউথ এশিয়ার মধ্যে একটা বড় এশিয়ার নেতৃত্ব দেওয়া উচিত। ভারতের যেমন আমাদের দরকার, আমাদেরও ভারতের দরকার আছে। অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তান যে রাষ্ট্রটা, লোক, আমি যেটা মনে করি যে পাকিস্তান এখন নিউ জেনারেশন পাকিস্তানের মধ্যে লিড দিচ্ছে, আমাদের মতো জেনারেশন। রাজনীতিবিদরা তো প্রবীণ, তারা তো হয়তো 71 দেখেছে, তারা তাদের বয়স আর কতদিন পৃথিবীতে আছে, কিন্তু নতুন পাকিস্তানের নেতৃত্ব হচ্ছে আমাদের জেনারেশন দিচ্ছে। তাদের সাথে সম্পর্ক বিল্ড করতে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক হবে, বাণিজ্যিক সম্পর্ক হবে। অফকোর্স আমরা 71কে মাথায় রাখবো। জার্মানির সাথে যে হিটলার যে কাজটা করেছে, আমেরিকা কি তাকে মনে রাখেনি? জাপান যে কাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে, আমেরিকা কি সেটা মনে রাখেনি? অবশ্যই রেখেছে। তারপরেও পৃথিবীতে সবচেয়ে টপ প্রায়োরিটাইজ ফ্রেন্ড হচ্ছে আমেরিকার, জার্মানি এবং জাপান। তারা যদি সেটা করতে পারে অর্থনৈতিক এবং আপনার অন্যান্য কালচারাল ডেভেলপমেন্টের জন্য, তাহলে ওয়াই নট উই ক্যান ডু দিস উইথ আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া আর পাকিস্তান। আমরা সেটা করতে পারি। বাট দ্য প্রবলেম হচ্ছে বাংলাদেশে মানে গণতন্ত্র না থাকলে যোগ্য লোক তৈরি হয় না। বাংলাদেশে হয় কি, গণতন্ত্রের সূতিকাগার যে ফাউন্ডেশনস, যে ইনস্টিটিউশনস গুলো, এগুলো কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া হয়েছে ওভার দ্য ইয়ার্স, ইন লাস্ট ফিউ পাস্ট ইয়ার্স। যার ফলে এখানে শক্তিশালী ডিপ্লোম্যাট তৈরি হচ্ছে না, শক্তিশালী রাজনীতিবিদ তৈরি হচ্ছে না। এখানে শক্তিশালী রাজনীতিবিদ এবং ডিপ্লোম্যাট তৈরি করে যে ফার্টাইল ল্যান্ড, যেটা ডেমোক্রেসিক এক্সারসাইজ হবে, রুল অফ ল এক্সারসাইজ হবে, গুড গভর্নেন্স এক্সারসাইজ হবে, এগুলোর ফাউন্ডেশন গুলো, জুডিশিয়ারিকে দেখেন কোথায় নিয়ে চলে গেছে, দুর্নীতিকে দেখেন কোথায় নিয়ে চলে গেছে। যার ফলে এখানে হচ্ছে কি, যোগ্য মানুষ তৈরি করার জায়গাটা বন্ধ হয়ে গেছে। যেটা আমি বলি সবসময়, যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখান থেকে আমাদের যে এত যোগ্য মানুষ অতীতে তৈরি হয়েছে, এগুলো এখন কি হয়েছে, এখন তো পরিবর্তন হচ্ছে, এগুলোতে রাজনৈতিক নেতা নেতৃত্ব তৈরি হচ্ছে, লোকদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। এই অবস্থা আপনি বলছেন যে ভারতের সাথে যেমন আমাদের একটা সমপরিমাণ, অর্থাৎ স্বার্থের বিষয়গুলো মাথায় রেখে সম্পর্ক রাখা যায়, পাকিস্তানের সাথে হয়তো কূটনৈতিকভাবে কিছু বিষয় অমীমাংসিত আছে, সেগুলোকে কূটনৈতিক ভাষায় আসলে সেটাকে কিভাবে মীমাংসা করে সামনের দিকে এগোনো যায়, এই বিষয়টি হয়তো আপনাদের দুজনের বক্তব্যই উঠে এসেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।